বাংলাদেশের শান্তি স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক, চুক্তি সমঝোতা স্মারক সই। Set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. কিছুক্ষণের মধ্যে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা, গ্রহণ করবেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ঈদ উদযাপনে শেকড়ের টানে সড়ক, রেল, নৌ ও আকাশপথে বাড়ি ছুটছে নগরবাসী, সড়কে গাড়ির চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদের ছুটিতে রাজধানীতে চুরি ছিনতাই বাড়ার আশঙ্কা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের জামদানি পল্লীতে বেচাকেনায় ধুম, রাঙামাটির তাঁত পল্লীগুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 144 জনের প্রাণহানি, ধসে পড়ল ব্রিটিশ আমলের সেতু, ব্যাংককে 30 তলা ভবন ধ্বংসস্ত। এবং ঈদ সামনে রেখে এখনো বেতন ভাতা বুঝে পাননি নারী ফুটবলাররা, ব্যাংক অ্যাকাউন্ট না খোলার জটিলতার অজুহাত বাফুফের। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়ং। ফারজানার রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার আশা করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে চীন উৎসাহ দেবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। একই দিন বেইজিংয়ে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। Wanted to set up little factories in Bangladesh because they are running out of their international permission to get a quota-free entry into the market. So Bangladesh still had that privilege, so they wanted to use that. So that was the beginning. এছাড়াও তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এ সময় বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরে তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এছাড়াও চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রাহেন কবির শুভ্র রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে 4 দিনের জন্য চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ আলোচনা শুরু করা, দেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অধ্যাপক ইউনুস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছুক্ষণের মধ্যে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রহণ করবেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। স্থানীয় সময় সকাল 10টায় চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়া শেষে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে চীনের সর্বোচ্চ বিদ্যাপীঠটি। অনুষ্ঠানের পর 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন রুটে বাড়ি ছুটছে নগরবাসী। ঈদ যাত্রায় সড়ক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ ও নজরুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। শুভ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহন আরো বেড়েই চলেছে। গতকালকে রাত্রি থেকে কিন্তু এই যানবাহনের চাপটা আরো কিছুটা বেড়েছে। এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানজট কিন্তু নেই, যানবাহনের চাপ বেড়েছে কিন্তু কোনো ধরনের ভোগান্তি কিন্তু এই মহাসড়কে নেই। আমরা আছি এই মুহূর্তে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল গোল চত্বরের একটু আগেই। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মহাসড়কটা, এই মহাসড়ক কিন্তু 4 লেনটা পুরো ছেড়ে দেওয়া হয়েছে এবং 4 লেন দিয়ে কিন্তু গাড়িগুলো চলাচল করছে। ফলে কিন্তু কোনো যাত্রী ভোগান্তি একদমই নেই। যারা প্রিয়জনের কাছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে এই ঈদ যাত্রাটা করছেন। এই আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনে যে গণপরিবহনের চাপগুলো বেশি থাকলেও আজকে কিন্তু মানুষ যে খোলা পরিবহন, যে খোলা ট্রাক, খোলা পিকআপ, এইটাতে কিন্তু মানুষের যাতায়াতটা একটু বেড়েছে। একদম ঈদ যত ঘনিয়ে আসছে তত কিন্তু প্রিয়জনের কাছে মানুষ যত দ্রুত চলে যেতে চাচ্ছেন এবং সেই যাওয়াটা থেকে শুরু করে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যারা খোলা পরিবহন গুলোতে আসছেন, খোলা ট্রাক বা পিকআপে, তারা কিন্তু বলছেন যে শেষ সময়ে এসে বাসের তারা ঢাকা বা যে গন্তব্য থেকে রওনা দিচ্ছেন, সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা বাসের পর্যাপ্ত সিট গুলো পাচ্ছেন না। এক্ষেত্রে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই এই খোলা ট্রাক এবং খোলা পিকআপ বেছে নিচ্ছেন। তবে এই বছরে কিন্তু আমরা দেখেছি অন্যান্য বছরে সিরাজগঞ্জের মহাসড়কে কিছু দুর্ঘটনার মতো ঘটনা দেখি। এইবারে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে আমরা এখন পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনার চিত্র চোখে পড়েনি। পাশাপাশি কিন্তু এই মহাসড়কে নিরাপদ এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিরন্তর কাজ দেওয়া হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 644 জন পুলিশ সদস্য এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু 150 জন পুলিশ সদস্য এই মহাসড়কে মোতায়েন রয়েছে। আমরা কিন্তু খুব ভোর থেকেই সিরাজগঞ্জে পুরো মহাসড়ক ঘুরে দেখেছি। এই মহাসড়কে কোথাওই কিন্তু আমরা কোনো ভোগান্তি দেখিনি, কোনো ধীরগতিও দেখিনি, যার ফলে কিন্তু এবারের ঈদ যাত্রাটা খুব সুন্দর হচ্ছে। আমরা দেখেছি যে একদম নির্বিঘ্নে প্রিয়জনের কাছে ফিরছেন মানুষ। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাব, আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজীপুর থেকে সহকর্মী। আমরা যাচ্ছি গাজীপুরের সহকর্মীর কাছে। গাজীপুর থেকে নজরুল, আপনি জানাবেন যে আপনার এলাকায় ঈদ যাত্রার অবস্থাটা কেমন আছে? শুভ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন
আপনি জানেন যে গাজীপুর কিন্তু আজকে কিন্তু মহাসড়কগুলোতে ঈদের গড়মুখো মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং আপনার গাজীপুরের প্রধান দুইটি সড়ক অর্থাৎ গাজীপুরের চন্দ্রা এলাকা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আমরা কিছুটা হালকা ধীরগতিতে দেখতেছি গাড়ি। তো আমার পিছনে যেখানটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুপুরের পর পোশাক কারখানা ছুটি হলে হয়তো বা কিছু গাড়ির চাপ বাড়তে পারে এবং সাধারণ যে মানুষ রয়েছেন গড়মুখো মানুষ সে সমস্ত চাপ কিন্তু বাড়তে পারে। এছাড়া কিন্তু সকাল থেকে আমরা এই সড়কেই অবস্থান করছি। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার গাড়ির কিন্তু ধীর গতি রয়েছে, অর্থাৎ ফ্লাইওভারের উপরে গাড়ি যাচ্ছে, অর্থাৎ এখানে যাচ্ছে, কোথাও কোনো ভোগান্তির কোনো খবর আমরা পাইনি এবং স্বস্তিতেই কিন্তু মানুষ যাচ্ছেন। এর পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই আপনাকে বা বলতে চাই সেটা হলো এখানে কিন্তু 400 পুলিশ সদস্য কিন্তু নিয়োজিত রয়েছে এখানে। তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তা তারপর আপনার সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু একটি মানে ঈদ যাতে মানুষের স্বস্তিদায়ক হয় এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তো সেই বলয়ের মধ্যেই কিন্তু তারা কাজ করছেন এবং আপনারা জানেন যে চন্দ্রা এবং গাজীপুরের দুইটি জায়গায় কিন্তু আপনার উত্তরবঙ্গের অর্থাৎ 32টি জেলার প্রবেশ মুখ হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আপনার চন্দ্রা এলাকা এবং সেই এলাকায় আমরা দেখতে পেয়েছি যে সেখান থেকে কিন্তু গাড়ি ধীরগতি থাকলেও কিন্তু দুর্ভোগ কোনো যাত্রী পড়েনি এবং সকাল থেকে স্বাভাবিক গতিতেই বা অন্য দিনের মতো যেভাবে গাড়ি চলে সেভাবেই চলতেছে। কিন্তু শুধু স্ট্যান্ডগুলোতে টিকিট কাউন্টারগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা একটু ভিড় লক্ষ্য করতে দেখেছি যে সেখানে টিকিট সংগ্রহ করতে কিন্তু তারা একটু ভিড় করছেন এবং আপনারা জানেন যে যাত্রীর তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা কম হওয়ার ফলে একটু জটলা হচ্ছে সব জায়গায় এবং গাড়ি ধীর গতিতে চললেও কিন্তু কোথাও কোনো যানজট বা দুর্ভোগের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি কিন্তু স্বাভাবিক যে গতি সেই গতিতেই কিন্তু গাড়ি চলছে এবং সব আপনার ফ্লাইওভারের উপরে এবং নিচে সব জায়গায় কিন্তু গাড়ি যাচ্ছে এবং কোনো দুর্ভোগ ছাড়াই এবং এখন পর্যন্ত কোনো মানে আপনার কোনো যানজট বা দুর্ভোগের খবর আমরা পাইনি। তো এখানে কিন্তু পুলিশ বিভিন্নভাবে কিন্তু নিয়ন্ত্রণ করছে যাতে মানুষের স্বস্তিতে এবং আরামে ঈদে ঘর ফিরতে পারেন, এইভাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু নির্বিঘ্ন করার জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ফিরে যাব পরবর্তী সংবাদে। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ঢাকায় এবারও আশঙ্কা রয়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় অন্যান্য বারের মতো এবারও ভয় অনেক বেশি রয়েছে বলে মনে করেন নগরবাসী। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করেছেন নিরাপত্তার ঝুঁকির। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে রাজধানীবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত রয়েছে তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। টানা 9 দিনের ঈদের ছুটি ঘিরে এখন অনেকটাই ফাঁকা ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফেরা নগরবাসীর শূন্যতায় এখন অনেকটাই শুনশান নীরবতা বাসাবাড়িগুলো। এমন নীরবতাকেই কাজে লাগিয়ে ঈদের এই ছুটিতে বাড়ে চুরি ও ছিনতাই। এবারের বিশেষ আতঙ্ক ডাকাতি। সম্প্রতি ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 71টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় 797টি। ফেব্রুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 74টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় 673টি মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় পুলিশের মনোবল ভেঙে দেয় ভরসা পাচ্ছে না নগরবাসী। সন্ধ্যার পরে তো আমরা বাইরে না ভয়ে। দেশে পুলিশের নিরাপত্তাও তো আমরা অত পাচ্ছি না, এখনও তো অনেক রকমেরই দুর্ঘটনা ঘটতেছে। যতটুকু তাদের দায়িত্ব সেটা যেন তারা সঠিকভাবে পালন করে। সম্প্রতি এমন চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ঈদকে ঘিরে অপরাধের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। চুরি ছিনতাইয়ের হটস্পটগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদারেরও পরামর্শ এই বিশ্লেষকের। ডাকাতি কিংবা ছিনতাই বা চাঁদাবাজি যেগুলো বেশি হয়, এরকম ঢাকার শহরে 5 থেকে 7টি এলাকা আছে। সেই এলাকাগুলোতে পুলিশের টহল কার্যক্রমকে জোরদার করা,
পুলিশের সোর্সগুলোকে বাড়ানো। তবে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। সারা দেশে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানায়, এবার প্রথমবারের মতো নগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে 426 জন অক্সিলারি পুলিশ, যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকার নিরাপত্তা কর্মী। তারা মূলত পুলিশের সহায়ক হিসেবে তথ্য এবং অপরাধীদের আটকে সহায়তা করবে। পুলিশের পাশাপাশি অক্সিলারি পুলিশ অফিসার যারা রয়েছে তারাও কাজ করবে এবং আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রম এবং চেকপোস্টগুলো আছে সেগুলো আরও জোরদার করব। আমরা ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনা নগরবাসীর উদ্দেশ্যে দিয়েছি। র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন অঞ্চলে 99টি টহল সহ দেশব্যাপী মোট 351টি টহল মোতায়েন রয়েছে বলে জানায় র্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের প্রায় 5000 অঙ্গীভূত আনসারদের ক্যাম্প আছে, যেখানে প্রায় 55,000 লোক আমাদের সদস্য অঙ্গীভূত আছে। এগুলো ঈদের সময় যাতে সকল সংস্থা বা কেপিআর যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেজন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। নিরাপত্তায় মাঠে থাকবে বাংলাদেশ কোস্টগার্ড, এছাড়াও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ দল, এপিবিএন, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, গোয়েন্দা পুলিশ মিলিয়ে মোট 15,000 পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়াও যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসা এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। শুক্রবার বিকেলে কসবা পৌর শহরের নতুন বাজারে জমজম হাসপাতালে ঘটনা ঘটে। নিহত সাকিবা আক্তার পৌর শহরের গঙ্গানগর গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। স্বজনরা জানায়, শুক্রবার সকালে সুস্থ অবস্থায় সাকিবাকে জমজম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সাকিবার সিজার করেন। তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন, কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর সাকিবার দেহ নিস্তেজ হতে থাকে। পরিবারের লোকজন চিকিৎসককে খবর দিলে তারা সাকিবার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালাতে থাকে। পরে উত্তেজিত স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি পল্লীতে বেচা কেনায় ধুম লেগেছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাড়ি ও পাঞ্জাবি সরবরাহ করতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের। বেশ কয়েক বছর পর এবারে বিক্রি ভালো হওয়ায় খুশি তারা। প্রতিটি শাড়ি বিক্রি হচ্ছে 3,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। বংশ পরম্পরা জামদানির ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার প্রায় 2000 কারিগর। সাদ আহমেদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। বিয়ে কিংবা উৎসব, শাড়িতেই যেন পূর্ণতা খুঁজে পান নারীরা। তাই তো ঈদ ঘিরে শেষ সময়ে যেন দম ফেলার সময় নেই জামদানি পল্লীর কারিগরদের। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি এবং এর নকশা। বলা হয় জামদানি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। এর বুনন এক বিস্ময়কর বয়ন কৌশল, যা শ্রুতি ও স্মৃতি নির্ভর। স্বচ্ছ জমিনে অস্বচ্ছতার মোহনীয়তায় প্রতিটি নকশাই স্বতন্ত্র, অনন্য আর সূক্ষ্ম। কালের বিবর্তনে মসলিন শাড়ি হারিয়ে গেলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া গ্রাম ও এর আশেপাশে প্রায় 200 বছর ধরে টিকে আছে ঢাকাই জামদানি। দক্ষ ও নিপুণ হাতে এখানকার কারিগররা তৈরি করেন চন্দ্রপাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, পান্না, পদ্মফুল, গোলাপ ফুল, ঝুঁইফুল সহ হরেক নামের হরেক জামদানি। দামে বেশ তারতম্য থাকলেও ঐতিহ্য ও গুণগত মান বিচারে জামদানি শাড়ি সর্বদাই গ্রাহকের পছন্দের শীর্ষে। পরিমিত রং, হালকা ওজন আর ন্যায্য দামের জন্য উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই ভিড় করেন জামদানি পল্লীতে। আমার সামনে বিয়ের প্রোগ্রাম আছে, তো আমার বিয়ের প্রোগ্রামের ডিজাইনটা আমি করেছি যে আমার ওয়াইফ জামদানি পরবে, আমি নিজে জামদানি দিয়ে পাঞ্জাবি করব। আর ঢাকা থেকে ছুটে আসা ক্রেতারা বলছেন, জামদানি শিল্প টিকিয়ে রাখতে হলে বিদেশি পণ্যের মোহ দূর করতে হবে। একই সঙ্গে কারিগরদের মূল্যায়ন ও প্রচার বাড়াতে হবে। 3 লাখ টাকা দিয়ে হয়তো বা পাকিস্তানি শিফন কিনছেন, তারা 4 লাখ টাকা দিয়ে হয়তো বা জার্মানি সিল্ক কিনছেন। তো তারা যদি এই বিদেশ নির্ভরতা পণ্যের উপরে, যে আমি জার্মানির একটা শাড়ি পরেছি, এইটা চিন্তা না করে যদি উনি এইটা চিন্তা করেন যে আমার দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার কাছে মনে হয় তখন সমস্যাটা সমাধান হবে। মেইনলি শহর কেন্দ্রিক বা বড় বড় শোরুম কেন্দ্রিক হয়ে গেছে। এটা হচ্ছে যদি মানুষের হাতের নাগালের কাছে নিয়ে যাওয়া যায়, তো রেঞ্জগুলো একটু হাতের নাগালে নিয়ে আসলে তখন হচ্ছে দেখা যাবে যে আপনাদের উৎপাদনও বাড়তেছে, মানুষের হাতের কাছে চলে যাচ্ছে। তবে তুলনামূলক কম উৎপাদন খরচের যন্ত্রচালিত তাঁতের শাড়ির সঙ্গে এর রয়েছে তীব্র প্রতিযোগিতা। তাঁতিরা বলছেন, পরিশ্রম অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। মজুরি আর একটু বাড়াইলে আমাদের উপকার হবে, বাবা আমাদেরকে কিনে দিতে পারবো জামা কাপড়। জিনিসপত্র দাম বেশি হয় না, আমার একটা প্রেসারে ভরি লাগে,
পান টান খাই, ওই নাতি নাত করে চাই, খরচটা হয় আর কি। খুব কষ্ট করে তাঁতিরা, আপনার এই 100 কাউন্টের সুতোটা আমরা কাজ করি, খুব কষ্ট করি, কিন্তু আমরা লিগেল দাম পাই না। বিক্রি করলো 2000 টাকা কম, 1000 টাকা কম খাই বিক্রি করছি। যে মজুরি আমরা পামু 6-7 হাজার টাকা, এনে আমরা 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা। বিশ্ব দরবারে জামদানির গুণগত মান ও ঐতিহ্যের কথা তুলে ধরতে উদ্যোগ দেখতে চান এখানকার কারিগররা। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি। বলা হয় জামদানি বাঙালি সাংস্কৃতিক উত্তরাধিকার। তবে এই জামদানি তৈরির সঙ্গে যারা জড়িত তারা বলছেন পরিশ্রম অনুযায়ী মূল্য পাচ্ছেন না তারা। সকাল 6টা থেকে রাত 9টা, মাস শেষে পান মাত্র 12,000 টাকা। তারা বলছেন জামদানি টিকিয়ে রাখতে হলে মূল্য দিতে হবে তাদের, জীবনমান উন্নয়ন করতে হবে তাদের, তবেই টিকে থাকবে ঐতিহ্যের এই জামদানি। জামদানি পল্লী থেকে সাদ আহমেদ, দেশ টিভি, নারায়ণগঞ্জ। ঈদের ছুটিতে রাঙামাটি ভ্রমণ করেন হাজারো পর্যটক, আর এসব পর্যটকদের চাহিদা থাকে স্থানীয়দের তাঁতের তৈরি পণ্যে। আর পর্যটকদের বাড়তি চাহিদার যোগান দিতে রাঙামাটির তাঁত পল্লীগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মালিক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। এমন ব্যস্ততায় খুশি মালিক ও শ্রমিকরা। রাঙামাটি থেকে মিশু মল্লিকের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। তাঁতের খটখট ঝুমঝুম শব্দ জানান দিচ্ছে সামনে ঈদ আসছে। ঈদ ঘিরে পাহাড়ি জেলার রাঙামাটিতে তাঁত পল্লীগুলো কর্মমুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ব্যস্ততা। তাঁত পণ্য স্থানীয়দের চেয়ে পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয়। শহরের আসাম বস্তি ও স্বর্ণটিলা ঘুরে দেখা যায় শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত পোশাক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক পিনন, হাদি, তাঁতের পাঞ্জাবি, ফতুয়া, জামা, রুমাল সহ আরও বিভিন্ন রকম তাঁত পণ্যের চাহিদা থাকে পর্যটকদের কাছে। 100% কটনের তৈরি এসব কাপড় পরিধান যেমন আরামদায়ক, তেমনি এর দাম অন্যান্য তাঁত পণ্যের তুলনায় অনেক বেশি। এই উপলক্ষে আমরা ওই পাঞ্জাবি, ফতুয়া, থ্রি ঈদের ইয়াতে ব্যস্ততা বাড়ছে আর কি। সবাই কাজ করতেছে সুন্দরভাবে ঈদ করার জন্য। বেচা কিনা অনেক ভালো। তারপর আপনারা এখন মাল বানিয়ে আপনারা বড় আসতেছেন আর কি। তাঁতের শোরুমগুলোতে রমজানে বিক্রি না থাকলেও ঈদ ঘিরে দোকানগুলোতে এখন সাজ সাজ রব। নতুন নতুন কালেকশন নিয়ে বিক্রয় কর্মীরাও ব্যস্ত দোকান সাজাতে। যেমন পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, আমাদের লোকাল 3 পিস, তারপরে শাড়ি আছে, গামছা। আমরা এখন টুরিস্টের অপেক্ষায় আছি, আশা করতেছি ভালো কিছু হবে। চাহিদা থাকায় পর্যটকদের জন্য নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে বলে জানায় তাঁত মালিক সমিতি। নিত্য নতুন আমরা কিছু পণ্য তৈরি করতেছি এবং ঈদের জন্য কিছু পাঞ্জাবিও তৈরি হচ্ছে। আসন্ন ঈদের ছুটিতে রাঙামাটিতে 1/2 কোটি টাকার তাঁত পণ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত ভিসা জটিলতা স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর। টানা 8 মাস ধরে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ থাকায় রাজস্ব খাতের আয় নেমেছে শূন্যের কোটায়। ধস নেমেছে পরিবহন ব্যবসায়। উপার্জন না থাকায় এ সেক্টরের অন্তত 700 শ্রমিক পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট। 8 মাস আগেও কানায় কানায় পূর্ণ থাকা বেনাপোল স্থলবন্দরের এই ইমিগ্রেশন এখন এটি জনশূন্য হয়ে খা খা করছে। আগে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীর সংখ্যা ছিল 10 থেকে 12,000। বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কাছাকাছি। আগের ভিসা নিয়ে কেউ কেউ যাতায়াত করলেও তাদের সংখ্যা হাতে গোনা। এ নিয়ে দুদেশের নাগরিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থলবন্দরে এসে দেখি একদমই ফাঁকা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব তারা টুরিস্ট ভিসা চালু করুক। এখানে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে, একই সঙ্গে দোকানপাট থেকে শুরু করে সব কিছু। আর একইভাবে ওপারেও একই অবস্থা, কোনো ভিড় নেই। হ্যাঁ, একদম ফাঁকা। বই চেক করে তাড়াতাড়ি চলে আসলাম। মনে হয় যে ভিসাটা দ্রুত চালু করা উচিত। তারা হলে এই এলাকায় ঈদ সহ সারা বছর খুব সমস্যার মধ্যে আছে। ভিসা জটিলতার কবলে ভারতের চিকিৎসা সেক্টর, হোটেল, মোটেল, বাণিজ্য সহ পর্যটন খাতেও ধস নেমেছে। তারাও দ্রুত ভিসা জটিলতার অবসান চান। আমাদের কলকাতায় নিউ মার্কেট পুরো ফাঁকা, একদম ফাঁকা। এই ভিসা দেওয়ার জন্য পুরো ফাঁকা। দুই দেশের সরকার যদি এক জায়গায় বসে এটা সমাধান করে তাহলে খুবই উপকৃত হয়।
এদিকে কুলি, পরিবহন শ্রমিক সহ ইমিগ্রেশন কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হতো, আয় না থাকায় তাদের ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। কোনো ব্যবসা নেই, বোনাসও নেই, আমাদের বেতন তাই বেশি, খুব ক্রাইসিস অবস্থা। ঈদের চাপটা অনেক থাকে, কিন্তু এবছরে কোনো চাপ নাই, কারণ ভিসার জটিলতার কারণে ইন্ডিয়ান সরকার ভিসা দেয়নি, এই কারণে যাত্রীর চাপ অনেক কম। আমাদের এখানে যে পরিবহন খাতে যে 500 থেকে 600 কর্মচারী স্টাফ ছিল, অনেক পরিবহন তাদেরকে বেতন দিতে না পারায় তাদের চাকরিচ্যুত হয়েছে। কেউ এসে একটু খোঁজও নেয় না যে লেবারগুলো কে ভালো আছে না খারাপ আছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে এবারের যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গত বছরের চেয়ে এবারে যাত্রীর সংখ্যা কম হলেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দ্রুত ভিসা সমস্যার সমাধানে দুদেশের সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সালাউদ্দিন সাগর, দেশ টিভি। ঈদ সামনে রেখে চাহিদা বাড়ায় উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পাড়ায় মহল্লায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন লাচ্চা সেমা উৎপাদনকারী প্রতিষ্ঠান। অস্বাস্থ্যকর পরিবেশে ঘাম মেশানো ময়দা আর পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্চা। অন্যান্য জেলা উৎপাদিত পণ্য চালিয়ে দেওয়া হচ্ছে নিজেদের মোড়কেও। সঞ্জু রায়ের রিপোর্টে বিস্তারিত। স্যাঁতস্যাঁতে মেঝে, চারিদিকে মাকড়াসার জাল আর কারিগরদের গা বেয়ে চুয়ে পড়া অনবরত ঘামে মেশানো ময়দায় বানানো হচ্ছে লাচ্চা। অস্বাস্থ্যকর পোড়া তেলেই চলছে লাচ্চা ভাজার বিরাট কর্মযজ্ঞ। মানুষটা ঘাম কিনে খাচ্ছে, কিন্তু তেলের কাছে যা ঘাম টাম নাই, তেলের কাছে ক্লিয়ার ঘামেরই সুসা। তো মাকড়াসা আছে, এটা ভুল, আর তো আমি তো কিছু বলতে কিনি। তেল পাল্টে নিতে বলেছে, পাল্টে নিব। আমি যদি বেচতে পারি তাহলে আমি পাল্টে নিলে সমস্যাটা কোথায়। এর পাশেই আরেক প্রতিষ্ঠানে অন্যান্য জেলা থেকে পণ্য এনে তারা চালিয়ে দিচ্ছে নিজেদের মোড়কে। এখানেও চোখে পড়েনি শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্র। প্রস্তুতকারক, বাজারজাতকারক এবং মোড়কজাতকারক আমাদের কোম্পানির নামে দেওয়া আছে। তো আমাদের জিনিসটা তো আমরা আরেক জায়গা থেকে নিয়ে আসে বা আমাদের এখানে তৈরি হচ্ছে না, আমরা অন্য কোম্পানির থেকে তৈরি করে নিয়ে এসে আমরা প্যাকেট করতেছি। আরেকটি কারখানায় অপরিচ্ছন্ন টয়লেটের পাশে খালি পায়ে চলছে সেমাই বানানোর কাজ। এছাড়াও ফাঙ্গাস পড়া চট দিয়ে ঢেকে রাখছে উৎপাদিত সেমাইগুলো। এখন চাপ দিয়ে এখন পরিষ্কার যত এখন করে নেবো, আর যে মহিলা কাজ পরিষ্কার করবি না সে মহিলার কাজ বন্ধ করে দেবো। দেশ টিভির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তিনটি প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা করা হয়। আমরা আজকে বগুড়া শহরের 3টি সেমাই কারখানায় আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং আমরা বিভিন্ন ধরনের অনিয়ম পেয়েছি। সারাদিন রোজা রেখে আমাদের রোজাদাররা যখন এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাইগুলো খাবে, তখন নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই থাকছে। তো সেটা বিবেচনায় আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। 3টা প্রতিষ্ঠানকে আজকে মোট 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় অস্বাস্থ্যকর পরিবেশে যারা পণ্য উৎপাদন করে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেশীয় ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় ফল কলা। সহজলভ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ ও সুস্বাদু হওয়ায় খাদ্য তালিকায় সবার কাছে এ ফল সমান জনপ্রিয়। তবে বাজার থেকে কিনে পুষ্টিগুণে ভরা ভেবে যে কলা আমরা খাচ্ছি তা কি আসলে স্বাস্থ্যসম্মত? জানেন কিভাবে কি দিয়ে পুষ্ট করা হচ্ছে, বড় করা হচ্ছে এই কলা, আর কিভাবেই বা তা পাকানো হচ্ছে? নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। এভাবেই কুষ্টিয়ার কলা বাগানগুলোতে গাছে থাকা অবস্থায় অপুষ্ট কলাকে বড় ও পুষ্ট করতে ছিটানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। বীজ দিচ্ছে এই কারণে কলা এটি পুষ্ট হবে, মোটা হবে, কলা পাকালে কালার আসবে। বাগান থেকে সেই কলা আড়তে আসার পর পাকানোর জন্য আরেক ধাপে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ। এগুলো একটা কলা পাকানি মেডিসিন, এটা দিলে পরে 24 ঘন্টায় কলায় কালার আসে, 48 ঘন্টায় কলাটা বিক্রি করা যায়, নাহলে এই কলা বেচতে অনেক দেরি হয়ে যায়। এভাবেই কয়েক ধাপে কলাকে পরিণত করা হচ্ছে ক্ষতিকর পণ্যে, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে পুষ্টি সমৃদ্ধ এই কলা
ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে বিষ হিসেবে। না জেনে না বুঝে এই কলা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। এখন এটা যদি হচ্ছে আপনার কেমিক্যাল মিশা, এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা আপনার যারা হচ্ছে প্রশাসনের আছে, এরা যদি নজর দেয় অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে। না জেনে বুঝে কিনে খায়, এটা কিন্তু ঠিক না, এটা যাচাই করা দরকার। আসলে এটা নিয়ন্ত্রণ সংস্থার উচিত যেগুলো কন্ট্রোল করা। আমরা ভোক্তা পর্যায়ে এটা জেনেও কিছু করতে পারবো না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তার রাসায়নিক পদার্থ মিশ্রিত এ কলা খেলে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। তাই এমন খাদ্য গ্রহণের আগে সচেতন হওয়ার পরামর্শ তাদের। তারা বলে যে এটা ইয়ের জন্য প্রক্রিয়াজাত করানোর জন্য দিচ্ছে, আসলে এগুলো প্রত্যেকটারই পয়জনাস ইফেক্ট আছে, এবং এটার কোনো বিএসটিআর অনুমোদন নাই। আর খাদ্যে ক্ষতিকর পদার্থ মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না জেনে না বুঝে এমন ক্ষতিকর পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণ করে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।